স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। রানা প্লাজা বিপর্যয়ের ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রায় 48% এখনও বেকার, এমন তথ্য উঠে এসেছে অ্যাকশন এইডের জরিপে। সংস্থাটি জানিয়েছে গত 3 বছর শ্রমিকদের যা দেওয়া হয়েছে তা ক্ষতিপূরণ নয়, আর্থিক সহায়তা। এমন পরিস্থিতিতে ক্ষতিপূরণ আদায়ে সমন্বিত উদ্যোগের কথা বলছেন বিশেষজ্ঞরা। আর এই ধরনের দুর্ঘটনার এড়াতে পোশাক কারখানা থেকে কলাপসেবল গেট সরিয়ে নেওয়ার আহ্বান অ্যালায়েন্সের। আজ আমরা আলোচনা করব রানা প্লাজার 3 বছরের, এবং এই নিয়ে আলোচনা করতে আমার স্টুডিওতে রয়েছেন অ্যালায়েন্স ফর বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মেজবা রবিন এবং অ্যাকশন এইডের উপপরিচালক আমানুর রহমান। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। রানা প্লাজা বিপর্যয় দেশের তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় দুর্ঘটনা। এতে 1150 শ্রমিক নিহত হন, আহত 1500, আর চাকুরি হারিয়ে বেকার হন 2000-এর বেশি শ্রমিক। তবে দুর্ঘটনার 3 বছরেও কাজে ফিরতে পারেননি অনেকে। যখন 3 দিন ভিতরে আটকা ছিলাম তখনই আমি করছিলাম যে আমি আর যদি কোনোদিন ফিরে আসি তার গার্মেন্টসে চাকরি করব না। 1800 শ্রমিকের ওপর অ্যাকশন এইডের করা জরিপে দেখা গেছে মানসিক সমস্যায় থাকা 58% শ্রমিক ফিরতে চান না এই কাজে। 3 বছরও শ্রম আইন অনুসারে ক্ষতিপূরণ পাননি কেউই। এখন পর্যন্ত আসলে কোনো রানা প্লাজা বা তাজরিনা সার্ভাইভারের কম্পেনসেশন ক্ষতিপূরণ হয়নি, আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে সরকার থেকে। এই যে যারা আহত শ্রমিক রয়েছেন রানা প্লাজার, তাদের জন্য একটি বিশেষ রকমের হেলথ কার্ডের ব্যবস্থা করা। জরিপে দেখা গেছে 89% মানুষ মনে করেন রানা প্লাজার পর কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে পোশাক কারখানার নিরাপত্তায় পরিদর্শনের কাজ শেষ হলো, সংস্কার কাজ ধীরগতিতে এগোচ্ছে বলে মনে করেন অনেকে। অহেতুক আমার লোকবলকে আমি নষ্ট করতে চাই না, বরঞ্চ যারা কমপ্লেন্ট নয় তাদেরকে আমরা যাতে কমপ্লেন্ট করতে পারি সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। চেষ্টা করব আপনাদের সবার সহায়তায় এই লকেবল ফিচার্সটা ইমিডিয়েটলি দিতেই হবে। উঠিয়ে না দেয়া হয় আমরা এই সমস্ত কারখানাকে তালিকা থেকে বাদ দিয়ে দেব। এক্ষেত্রে মালিকদের গাফিলতি আছে বলে অভিযোগ করা হয়। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বিজিএমই এর কোনো প্রতিনিধি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা, যারা মেজবা রবিন এবং যেরকম আমানুর রহমান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো। যেরকম রবিন, আপনার কাছে প্রথম প্রশ্ন করতে চাচ্ছি, ক্ষতিপূরণের কথা যখন আমরা বলছি তখন বিভিন্ন সময় আমরা আলোচনা করেছি। আমরা যখন উদ্যোক্তাদের সাথে কথা বলি তখন তা প্রায় বলেন যে একটা বিশেষ ফান্ড করার কথা ছিল এবং সেখানে অ্যাকোয়ার্ড এবং অ্যালায়েন্সের দিক থেকে একটা কমিটমেন্ট করা হয়েছিল, আর্থিক কমিটমেন্ট বিভিন্ন ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে আসলে, এবং সেই তারা ফান্ডটা আসলে তারা পাননি, এটাও তারা বলেন। কিন্তু আমরা একই সাথে বলছি যে ক্ষতিগ্রস্তদের সে অর্থে কোনো আমরা সাহায্য করতে পারিনি। কেন এটা হয়? ফান্ডটা কি আপনি ক্ষতিপূরণের প্রশ্নে বলছেন? ক্ষতিপূরণের প্রশ্ন বলছি। ক্ষতিপূরণের প্রশ্নে আইএলও ট্রাস্টি ফান্ডে আমাদের ব্র্যান্ডরা $1.2 মিলিয়ন প্রথম বছরেই অনুদান হিসেবে দিয়েছেন। আচ্ছা, কিন্তু আপনারা যেহেতু অ্যাকশন এইডের প্রতিবেদনে আমরা জেনেছি যে আর্থিক সহায়তা দেয়া হয়েছে কিন্তু ক্ষতিপূরণ দেয়া হয়নি। তার মূল কারণটা হলো ক্ষতিপূরণের আর্থিক নিরূপণটা এখনো পেন্ডিং আছে কোর্টের সিদ্ধান্তের অপেক্ষা আছে। কোর্ট থেকে সুমোটো রুল জারি করে 2টি কমিটি করা হয়েছিল, একটা প্রফেসর এম আকাশের অধীনে আর একটা জিয়ান সরাদি নবম পদাতিক ডিভিশনের অধীনে, যেখানে তারা তাদের সুপারিশমালা দিয়েছিলেন। এবং আমার যতদূর মনে পড়ে প্রফেসর এম আকাশের সুপারিশে ছিল যে মৃত ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত পরিবারদের 25 লাখ টাকা করে দেয়া হবে। কিন্তু সেই জিনিসটার বাস্তবায়ন বা আদালতের ঘোষণা না থাকাতে, সিদ্ধান্ত না আসাতে ক্ষতিপূরণ প্রকৃত অর্থে কি দেয়া হবে সেটাই নির্ধারিত হয়নি। ফলে ক্ষতিপূরণ দেয়া হয়নি, যা দেওয়া হয়েছে আর্থিক সহায়তা। সেটাই আমাদের তরফ থেকে আমরা $1.2 মিলিয়ন আইএলও ট্রাস্টি ফান্ডে আমরা কন্ট্রিবিউট করেছি। ধন্যবাদ জনাব রবিন। আমি আপনার কাছে ফিরে আসবো। আমানুর রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি যে সার্ভেটা আপনারা করলেন অ্যাকশন এইড পক্ষ থেকে, কীভাবে করলেন, কতদিন ধরে করলেন, কতজন শ্রমিকের উপরে আসলে আপনার সার্ভে চালিয়েছেন? ধন্যবাদ। বিশেষত আসলে রানা প্লাজা দুর্ঘটনাটার পর থেকেই আসলে আমরা যেহেতু এই ধরনের মানবিক সহায়তা নিয়ে কাজ করি, মানবাধিকার প্রতিষ্ঠান, আমরা ইনিশিয়াল রেসপন্স করার জন্য একটা প্রথমে র্যাপিড নিড অ্যাসেসমেন্ট করেছিলাম 3 সপ্তাহের মাথায়, এবং পরবর্তীতে সেটাকে কম্প্রিহেন্সিভলি 6 মাসের মাথায় করি। ইন্টারমিন টাইম আমরা দেখেছি যে অনেক ধরনের উদ্যোগ হচ্ছে, তখন আমরা এটাকে আসলে কন্টিনিউ করি প্রতি বছর, এবং এটা আমরা পরে 2013, 14, 15 এবং 16 সালেও করলাম। এবং এটা দেখা যায় 16 সালে এসে আমরা দেখতে চাচ্ছি আসলে প্রোগ্রেসটা আসলে কতটুকু এগোলাম। আমাদের একটা নাগরিক হিসেবে প্রত্যাশা যে আসলে 3 বছরে আসলে অনেক কিছুই নিশ্চয় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা সার্ভাইভার আছেন,
তারাও অনেক কিছু রিকভার করেছেন, এরকম একটা এক্সপেকটেশন। একই সাথে আমাদের গার্মেন্টস সেক্টরে সরকার, ব্র্যান্ড এবং মালিকপক্ষ তারাও আসলে যে কর্মসূচিগুলো নিচ্ছেন তার একটা পরিণত জায়গায় আসছে। এরকম একটা অ্যাজাম্পশন থেকে আসলে এই জরিপটা আসলে এখন আমরা কন্টিনিউ করেছি এবং 2016 সালে কিছু পরিসংখ্যান আপনাদের রিপোর্টে আপনারা তুলে এনেছেন। যখন আপনারা বলছেন যে প্রায় 48% শ্রমিক এখনো বেকার, পার্টিকুলারলি রানা প্লাজা যে ধ্বংস হয়েছিল সেখানকার শ্রমিকদের কথা বলছি আমরা। এদের মধ্যে আবার অনেকে আমরা রিপোর্টে দেখেছি, অনেকেই বলছেন তারা চাকরি করতে চান না, গার্মেন্টসে ফিরে আসতে চান না। সেটা কি এই জরিপের মধ্যে তাদেরকেও ধরা হচ্ছে, তারা বেকার, তাদেরকেও ধরা হচ্ছে? জি, আসলে সার্ভেটা একটা প্যানেল সার্ভে। আমরা 2014 সালে সার্ভেটাকে মূলত স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিয়েছিলাম। সেখানে আমরা প্রায় 2297 আমি যাদের মনে পড়ে এটাকে আসলে বেস লাইন ধরেছি। ওই মানুষগুলোর কাছে আসলে আমরা ফিরে গেছি 15তে এবং 16তেও। এবং আমরা এই সার্ভের মূলত মেকানিজম ছিল আসলে একটি ফোন বেস সার্ভে, এবং আমরা ওই মানুষগুলোর কাছে, যেহেতু একটা প্যানেল সার্ভে, আমরা ওই নির্দিষ্ট গ্রুপের কাছে গিয়েছি। এই বছর আমরা 1300 সার্ভাইভারের কাছে যেতে পেরেছি। তাদের পার্সেন্টেজে যেটা উঠে আসছে, আপনারা জানেন যে আনএমপ্লয়মেন্ট বা যে আমাদের ধরা হয় আসলে বিগত যখন জরিপ করা হয় তার আগের সপ্তাহটাতে তারা আসলে কোনো কর্মের সাথে যুক্ত ছিল কিনা, এবং জরিপে ওই সময় দেখা গেছে তারা ওই সময় যুক্ত ছিল না। সেই পরিসংখ্যাটাই আসলে 48%। এবং তারা বিভিন্ন কারণ উল্লেখ করেছে যে আসলে তারা কেন যেতে চান না। একটা হচ্ছে তারা গার্মেন্টসে কাজ করতে চান না, কিন্তু তারা অন্য কাজ করতে চাইবেন। গার্মেন্টসের কাজ করতে চান না, এটা আসলে 13-14 সালের দিকে ফেনোমেনা ছিল। আমরা দেখেছি প্রায় 21% বেশি আমাদের জরিপে, এই 16 সালের জরিপে যেটা আসে, 21% এখন গার্মেন্টস সেক্টরে কাজ করছে, অথবা কাছাকাছি বা অ্যালাইড ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলোতে অনেকে লেদার বা টেক্সটাইল অন্যান্য অ্যালাইড সেক্টরে গেলে তারা অনেকে ফিরেছে। বড় একটা প্রবণতা হচ্ছে তারা আসলে ছোট ব্যবসা আসলে শুরু করতে চেয়েছে। এরকম আমাদের জরিপে আসে প্রায় 22-23% উপরে। আর অন্যান্য বিভিন্ন ধরনের আসলে আপনার ডেইলি লেবার থেকে শুরু করে বিভিন্ন স্কিল বেসড জব, বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান এবং আরও অনেক বিভিন্ন উদ্যোগ তাদেরকে বিভিন্ন নতুন নতুন অল্টারনেটিভ লাইভলিহুডের জন্য স্কিল ট্রেনিং দিয়েছে, তারা শেখানোর চেষ্টা করেছে। কিন্তু তারা একটা দেখছে যে একটা বড় অংশ মনে করছে যে ট্রেনিংগুলো হয়তো তাদের নতুন চাকরির জন্য তার সহায়তা করছে বটে, কিন্তু একই সাথে তারা বলছে যে এটার সাথে কিছু আর্থিক প্রণোদনা যদি তাদের সাথে বেশি বেশি থাকতো তারা হয়তো তাদের আসলে পছন্দসই কাজটাতে ফিরে আসতে পারতেন। আচ্ছা, ধন্যবাদ। আপনি আপনার কাছে ফিরে আসবেন। জরিপে দেখা গেছে প্রায় 89% মানুষ মনে করে যে রানা প্লাজার পর কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে পোশাক কারখানা নিরাপত্তা পরিদর্শনের কাজ শেষ হলেও সংস্কার কাজে ধীরগতিতে এগোচ্ছে বলে অনেকেই বলছেন। কেন এই ধীরগতিতে আগাচ্ছে? মানে এই কারখানার উন্নতির জন্য অ্যালায়েন্স এবং অ্যাকর্ড, আপনারা যারা কাজ করছেন দীর্ঘদিন থেকে, আপনার কি মনে হয় যে কেন এই ধীরগতি হচ্ছে, বা আদৌ ধীরগতি হচ্ছে বলে মনে হয় কিনা আপনার? ধীরগতি তো অবশ্যই, তার অনেকগুলো কারণের মধ্যে মূল 4টি কারণ আমি উল্লেখ করতে চাই। প্রথম কারণ হলো যে মানসিকতার ব্যাপার। আমরা সবসময় যেটা যেভাবে চলছে এভাবে চালিয়ে যেতে অভ্যস্ত, সে মানসিকতার পরিবর্তন প্রয়োজন। দ্বিতীয় চ্যালেঞ্জটা হলো যে সংস্কার বাস্তবায়নের যে সমস্ত সামগ্রীর প্রয়োজন, এই সমস্ত সামগ্রীগুলো আমদানি নির্ভর, আমাদের দেশে উৎপন্ন হয় না। এবং তৃতীয় হলো এটা প্রচণ্ড ব্যয়বহুল। একটা মধ্যম গোছের কারখানা সংস্কারে 2.5 থেকে 3 লাখ ডলার অর্থায়নের প্রয়োজন। আর চতুর্থটা হলো যে মধ্যম এবং ছোট উদ্যোক্তাদের এই পরিমাণ অর্থায়নে যে জটিলতা, ব্যাংক ঋণের যে জটিলতা, এই 4টা মূল কারণকে যদি মাথায় রাখি, এটাই আমাদের ধীর সংস্কার বাস্তবায়নের একটা কারণ। মাঝে অবশ্য কিছুদিন রাজনৈতিক অস্থিরতা, 3 মাস প্লাস আপনার নেপালের যে ভূমিকম্প, এই সব মিলিয়ে গতিটা একটু ধীর, তবে খুব হতাশাব্যঞ্জক নয়। আচ্ছা, অনেকেই অনেক সময় অনেক মানে মালিকরা বা উদ্যোক্তারা বলেন যে যে পরিমাণ টাকার অর্থের দরকার, সেই সাহায্য তারা আসলে পাচ্ছেন না। এই সাহায্যটা পাচ্ছেন না কার কাছ থেকে? তারা এখানে কি ব্র্যান্ডের কিছু করণীয় আছে তার ফ্যাক্টরিতে যদি সংস্কার করতে হয়? প্রথমত অ্যালায়েন্সের আমাদের স্ট্যান্ড ছিল যে সংস্কার বাদে বাকি সব ব্যয়ভার আমরা বহন করব। সেটা ব্যয়ভারগুলো হচ্ছে প্রাথমিক পরিদর্শন, আচ্ছা, ফলো আপ পরিদর্শন, চূড়ান্ত পরিদর্শন, প্রশিক্ষণ এবং শ্রমিকদের ক্ষমতায়ন। এই 5টা ক্ষেত্রে সমস্ত ব্যয়ভার কিন্তু ব্র্যান্ডই বহন করছে। আচ্ছা, শুধুমাত্র সংস্কারের প্রশ্নে জটিলতাটা হলো যে যিনি সংস্কারে অর্থায়ন করতে আগ্রহী, এটা ব্যবসায়িক সম্পর্ক, আজ আছে কাল নাও থাকতে পারে। দ্বিতীয়ত হলো যে যিনি কারখানার মালিক তিনি ওই ভবন এবং ওই জমির মালিক নাও হতে পারেন, অতএব সেখানে অর্থায়নের একটা জটিলতা রয়ে গেছে।
তো যার জন্য অ্যালায়েন্স প্রথম থেকেই বলেছে যে অর্থায়নের প্রশ্নে আমরা দায়িত্ব এড়াতে রাজি নই। আমরা স্বল্প সুদে ঋণ প্রদানের জন্য 4টি ব্যাংকে মনোনীত করে $68 মিলিয়ন ঋণ সহায়তার অঙ্গীকারের টাকাটা ব্যাংক পর্যন্ত পৌঁছেছে। 2-3টা ফ্যাক্টরি পর্যন্ত সেখান থেকে $1.5 মিলিয়ন মতো সমপরিমাণ দেশীয় মুদ্রায় অর্থায়নের সুযোগ পেয়েছেন। তবে যেহেতু এখন কম্পিটিটিভ মার্কেটে সুদের হার 9% এবং তার কাছাকাছি এসে গেছে, হয়তো বা অনেকে এটা নিতে আগ্রহী হচ্ছে না। প্লাস এই অ্যাফোর্ডেবল ফিনান্সের প্যাকেজটা একটু লেটে আসাতে ততক্ষণে ওনারা অর্থায়ন করে এই সংস্কার কাজ অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। তবে আমরা আশা করছি নিশ্চয়ই সেটা হয়তো তারা কিন্তু লোন নেবেন এবং সংস্কার কাজটা এগিয়ে বেগবান যাবে। এই বিষয়ে আমি জি, একটু আপনি। অ্যাড করতে যাচ্ছিলাম। অ্যালায়েন্সের জায়গা থেকে অ্যালায়েন্স পরিষ্কার করেছেন রবিন ভাই, কিন্তু আমরা আন্তর্জাতিক কমিউনিটি এবং দেশীয় কমিউনিটি যখন এই অ্যাকর্ড অ্যালায়েন্স, পার্টিকুলারলি বাংলাদেশ অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি নিয়ে যখন উদ্যোগটা শুরু হয়, জি। এটা আজকের না, বেশ অনেক কয়েক বছরের। রাইট। সুতরাং একটা উদ্যোগের একটা বড় জায়গা ছিল যে বাংলাদেশের আসলে এই শ্রমের বা কারখানার মান উন্নয়নের জন্য আসলে আমরা বাংলাদেশ থেকে পুল আউট করা যাবে না, অর্ডার বাতিল করা যাবে না, নাম্বার 1। এখানে রেসপন্সিভ অ্যাটিটিউড করতে হবে, কারণ আমরা বলছি এটা আসলে এটা ব্র্যান্ড থেকে শুরু করে টোটাল সাপ্লাই চেনে যারা আছে তাদের রেসপন্সিবিলিটি। এবং অ্যাকর্ডে ইন্টারেস্টিং একটা অ্যালায়েন্সে নাই, কিন্তু অ্যাকর্ডে কিন্তু বাংলাদেশ অ্যাকর্ডে এটা একটা সুস্পষ্ট বলা আছে। সুতরাং ফ্যাক্টরির মান উন্নয়নের জন্য যে অর্থায়ন দরকার সেটা ব্র্যান্ডগুলো সেটা দায়ভার নিবে। এখন অ্যালায়েন্সের ক্ষেত্রে একটু ডিফারেন্ট তাদের হ্যাঁ, ব্যাখ্যা সেটা আছে, মেজবা তারপরে বলেছেন। অ্যাকর্ডে কিন্তু এটা এখানে কিন্তু পক্ষগুলো এখানে রাজি হয়েছে। কিন্তু এখানেও কিন্তু আমরা দেখছি যে সেই অনুপাতে আসলে কোনো সহায়তা আসেনি। ইন্সপেকশন হয়েছে প্রচুর, প্রায় 3700-3700-এর মতো, কিন্তু এগুলোর রেমিডিয়েশন মেজার্স বা ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট এগুলো এখনো কিন্তু সেই অনুপাতে অগ্রগতি হয়নি। ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাওয়ার, ফিরে এসে কথা হলো আপনাদের সাথে আবারও। সময় হলো একটি বিরতিতে যাওয়ার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আজ আমরা আলোচনা করছি রানা প্লাজার বিপর্যয়ের 3 বছর। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন অ্যালায়েন্স ফর বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মেজবাহ রবিন এবং অ্যাকশন এইড এর উপপরিচালক আমানুর রহমান। জনাব রহমান এবং জনাব রবিন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব রবিন, আপনার কাছে জানতে চাচ্ছি, যখন অ্যাকর্ড এবং অ্যালায়েন্স বাংলাদেশে কাজ শুরু করলো, যখন রানা প্লাজা বিপর্যয়ের পরেই মূলত তারা বাংলাদেশি পোশাক কারখানা, শুধু পোশাক কারখানা বলা হচ্ছে না, মানে যে কোনো কারখানাকে আসলে সহায়তা করার জন্য আপনারা এই উদ্যোগ নিয়েছেন। এবং এর পাশাপাশি যে প্রেসক্রিপশনগুলো বলা হয়েছে, যে ফায়ার সেফটি ইকুইপমেন্ট বা যে ধরনের ইকুইপমেন্টের কথা বলা হয়েছে, এবং বারবারই বলা হচ্ছে এগুলো আপনাদের রেকমেন্ডেড জায়গা থেকে কিনতে বলা হয়েছে। এবং এর ফলে যেটা অনেক সময় আমাদের এন্টারপ্রেনাররা বলছেন যে তাদের বিজনেস কস্ট অনেক বাড়িয়ে দিয়েছে, সেই হিসাবে তারা তাদের প্রোডাক্টের দাম আসলে সে পাচ্ছেন না। এই অভিযোগগুলো কীভাবে দেখবেন, যে আপনি কীভাবে দেখেন অভিযোগগুলো? প্রথমত, প্রোডাক্ট কেনার প্রশ্নে আমরা কখনো নির্দিষ্ট কোনো ভেন্ডার বা কোনো ম্যানুফ্যাকচারারকে আমরা প্রমোট করিনি, করেন এটা করিনি। এটাই বা এমন কি হয়েছে যে বলেছেন এই 3টার মধ্যে একটা নিতে হবে, এরকম কিছু বলেছেন? তাও বলেন। এরকম বলিনি। যেটা মানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেটা হলো ফায়ার সেফটি ইকুইপমেন্টের একটা ক্রেডিবল থার্ড পার্টি সার্টিফিকেশন থাকতে হবে। আচ্ছা, সেলফ সার্টিফাইড ম্যানুফ্যাকচারারের সার্টিফিকেটের ভিত্তিতে কোনো ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট কেনা যাবে না, এটাই হলো একমাত্র রুল। আচ্ছা। এখন থার্ড পার্টি, ক্রেডিবল থার্ড পার্টি বলতে বহু ধরনের আছে, বিএস স্ট্যান্ডার্ড অনুযায়ী ফলো করে, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী ফলো করে, টিউভি সুদ করে, আন্ডাররাইটার ল্যাবরেটরিজ করে, যাদের কাজ হলো এইসব ইকুইপমেন্টকে সার্টিফাই করা। আমরা সেই সার্টিফাইড জিনিসগুলো ইম্পোর্ট করতে বলেছি। আজকের দিনে ইসহাব নামে একটা সংগঠন আছে, যেখানে ইলেকট্রনিক এবং ফায়ার সেফটি ইকুইপমেন্টের সংগঠন, 50 জন রেজিস্টার্ড মার্কেট প্লেয়ার আছেন, এর বাইরে আছেন 170 জন। অতএব পোশাক মালিকদের চয়েস ইজ ভেরি ওয়াইড অ্যান্ড ওপেন। এটা ঢালাওভাবে একটা অভিযোগ। আরেকটা জিনিস বলা হয় যে যেটা হয় যে এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল দুর্ঘটনা পৃথিবীর অনেক বেশি হয়, শুধুমাত্র বাংলাদেশে কেন অ্যাকর্ডিং অ্যালায়েন্স? এটা একটা অত্যন্ত ইন্টারেস্টিং, এর বহুবার বিভিন্ন আমি আরেকটু বলি আপনাকে। করেছি। সাম্প্রতিক সময় মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্স এক্সিস্ট only in Bangladesh, nowhere in the world. Yes, but this is something unique that 220 global brands, they agreed to support the national tripartite plan of action. রানা তাজরিন ঘটনার পর সরকার ত্রিপক্ষীয় একটা চুক্তি করেন, সরকার, এমপ্লয়ার্স এবং ট্রেড ইউনিয়নস। তো এমপ্লয়ারের পক্ষ থেকে বিকেএম এর ভাইস প্রেসিডেন্ট, সরকারের পক্ষ থেকে শ্রম সচিব মিখাইল শিপার এবং ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে রয় রমেশ এবং শিকুর মাহমুদ, এনরা এই চুক্তিতে স্বাক্ষর করেন। এর কিছুদিনের মধ্যেই রানা প্লাজা দুর্ঘটনা ঘটে।
তখন এটাকে আবার মডিফাই করে বিল্ডিং অ্যান্ড ফায়ার সেফটি করা হয়। আগে এটা শুধুমাত্র ফায়ার সেফটি ছিল। এই চুক্তিতে বলা হয়েছিল যে 100% পোশাক শিল্প কারখানাকে পরিদর্শন করা হবে, এটা আইএলও ড্রাফটেড একটা চুক্তি। তখন তারা এটা এনভিশন করেছিলেন যে সরকারের একার পক্ষে এই 3,500 বিশাল এই শিল্পকে সমস্ত কারখানাকে পরিদর্শন করে এটার সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। তার অবজেক্টিভ প্যারা2তে পরিষ্কারভাবে বলা ছিল, ব্র্যান্ডস, বায়ার, রিটেলার্স অ্যান্ড ডোনার্স ইফ দে উইশ টু সাপোর্ট দিস ইমপ্লিমেন্টেশন অফ দি ন্যাশনাল অ্যাকশন প্ল্যান দে মে ডু সো। এটার সূত্র ধরেই আমাদের আগমন। এখন এতদিন পরে এখন অনেকেই বলছেন যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স এখন আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, এটা বলছেন, প্রকাশ্যে বলছেন, পত্রপত্রিকায় সংবাদপত্রে আসছে এগুলো। কেন আপনারা যে রেকমেন্ডেশন করছেন সেটা কি প্র্যাকটিক্যাল নয়? অবশ্যই প্র্যাকটিক্যাল। তাহলে কেন এই কথা আসছে? তাদের খরচ বাড়ছে এবং তারা বলছেন 2018 সালের পরে তাদের যে মেয়াদ সেটা বাড়ানো হবে না, এবং এটা মন্ত্রী বলেছেন। মেয়াদের ব্যাপারটা আমরা চুক্তি করে আসিনি। জি, এটা আমাদের এককভাবে ঘোষণা, 5 বছর মেয়াদি। 2013 জুলাইতে ঘোষণা দেওয়া হয়েছিল, 2018 জুলাইতে এটা শেষ হয়ে যাবে। কারোর অনুমোদন বা কিছুর অপেক্ষায় থাকবে না, এমনিই চলে যাবে। দ্বিতীয়ত হলো আমাদের যে পরিদর্শনের মানদণ্ড, এটা নিরাপদ করার প্রশ্নে বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল কোড 2006 থেকে 95% কপি করে প্রণীত হয়েছে। সমস্যাটা হলো মানসিকতার, যে আমরা যেটা যেভাবে চলছে, আমরা যেভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছি, আমরা এভাবেই চালিয়ে যেতে আগ্রহী। ঘটনা একটা ঘটেছে, এটা আমাদেরকে ভুলে যেতে হবে। জি, তনু মারা গেছে, ভুলে যেতে হবে। 30,000 কোটি টাকা আমাদের কি হয়েছে, এটা ভুলে যেতে হবে। আমাদের ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে এরকম তনু হত্যাকাণ্ড না ঘটে, ভবিষ্যতে যেন রানা প্লাজা বা তাজমহল না হয়, এটার জন্যই আমরা কাজ করব, জোর দিচ্ছি। জি, সেটাই। ধন্যবাদ। জনাব রহমান, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা যখন এই সার্ভেগুলো করলাম, তখন শ্রমিকদের অনেক অংশই বলছেন যে তারা ক্ষতিপূরণ পাননি, বা শ্রমিক যারা নেতা তারাও কিন্তু বলছেন যে ক্ষতিপূরণের বিষয়টা লম্বা প্রসেস। কেন এই দীর্ঘ প্রসেসটা হয়? এটা কি সহজ করা যায় কিনা? কারণ আইএলও কনভেনশন অনুযায়ী যে ধরনের খরচের কথা বলা হচ্ছে, আমাদের অনেক এন্টারপ্রেনাররা বলছেন যে এই পদ্ধতিতে আমাদের মতো যারা এন্টারপ্রেনার আছেন সেই পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। এখানে কি বাংলাদেশি স্ট্যান্ডার্ড করা সম্ভব, নাকি আমাদের আইএলও কনভেনশন অনুযায়ী যেতে হবে ক্ষতিপূরণের? ধন্যবাদ। এখন বাংলাদেশের অনেকগুলো আইন আছে, আমাদের ফ্যাক্টরি আইন আছে, আমাদের অ্যাক্সিডেন্ট ল আছে, আমাদের লেবার ল আছে, ইভেন আইএলও কনভেনশনও আছে। আইএলও কনভেনশন, আমরা এই কম্পেনসেশনের বিষয়ে আইএলও কনভেনশন 121-কে বারবার উচ্চারিত করি। সমস্যা হচ্ছে আসলে এখানে কিছু প্রিন্সিপাল সেট করা আছে, সেই প্রিন্সিপালগুলোকে আসলে ডিটেল বা এটাকে আসলে চেহারা দিতে গেলে আরও অনেক কিছু একটি ফ্রেমওয়ার্ক দরকার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আইএলও কনভেনশন যখন আসলে এই ধারাগুলো তৈরি হয়েছে, সেটা হলো 60s এর দিকে, যখন ইন্ডাস্ট্রিয়াল লেড আপনার ক্যাপিটালিজম। এখন কিন্তু গ্লোবাল বিজনেস হচ্ছে সাপ্লাই লেড। এখানে কিন্তু এককভাবে আপনি এখানে ম্যানুফ্যাকচার করে নিজে মার্কেট যাচাই করে না, মার্কেট আপনার কাছে আসে এবং আপনার কম্পারেটিভ অ্যাডভান্টেজ যেটা আছে সেটাকে সে ব্যবহার করে। আমাদের এখানে সারপ্লাস লেবার যেমন বারবার আমাদের উচ্চারিত হয়, কিন্তু এই যে এখানে আগে আমাদের দেশজ আইনে আমরা কিন্তু দেশীয় মালিক ছাড়া কাউকে অ্যাকাউন্টেবল করতে পারি না। অ্যাকর্ড অ্যালায়েন্স কেউ হয়তো গলা কাটা বলছেন, এটা নিয়ে হয়তো তাদের নিশ্চয় ধারণা আছে, কিন্তু বাংলাদেশের জন্য এটা একটা অপরচুনিটি। এবং আমরা মনে করি সিভিল সোসাইটির জায়গা থেকে এটা আসলে ব্র্যান্ডগুলোর একটা অ্যাকাউন্টেবিলিটি, আমরা দীর্ঘদিন ধরে আসলে এটা ফাইট করে এটা আসলে এই জায়গায় আনতে পেরেছি। এটা পৃথিবীর অনেক দেশ পায়নি, এটা বাংলাদেশ পেয়েছে, এটা আমাদের জন্য সুযোগ। এখন এই সুযোগটা আসলে কিভাবে আমরা কাজে লাগাতে পারবো, উইন উইন সিচুয়েশন কি হবে, সেটা নিয়ে আসলে কথা হতে পারে। সুতরাং আমাদের একটি গ্লোবাল অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্ক দরকার। জনাব আমানুর রহমান, আপনাকে ধন্যবাদ। জনাব মেজবাহ রবিন, আপনাকে ধন্যবাদ। সময় স্বল্পদিন আসলে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবারও কথা বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আসবার জন্য ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মত ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।